আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তা আমি বুঝি তোর রুমে আসতে পারি না? এইভাবে তৈরি না হয়ে বসে আছিস কেন? নিচে যাবি না? আমি আমতা আমতা করে বললাম, আসলে আমার কোলাহল পছন্দ না, তাই আর কি আজ নিচে যেতে যাচ্ছিলাম না। তাছাড়া আমি যেই খুশির মহলে যাই তা স্বল্প হয়ে যায়। থাক না। চাচি মিটমিট করে চোখগুলো ছোট করে আমার দিকে তাকালো, বলল, তা হচ্ছে না। আজ তোকে আমি সাজিয়ে দেব। এই দেখ আমি কি এনেছি, তোর মায়ের ব্যবহার করা প্রিয় শাড়ি। মায়ের জিনিস। তাকিয়ে আছি। আমার মা। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চাচি দেখার আগেই হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে নিলাম। চাচির কথা মতো সব করলাম। আমি আবার চাচির কথা অমান্য করতে পারি না। মাঝে মাঝে মনে হয় চাচির শরীরে মায়ের গন্ধ। চাচি আমাকে শাড়ি পরিয়ে দিল, বলল, মাশাআল্লাহ, মায়ের শাড়িতে মেয়েদের সবসময়ই রাজকন্যা লাগে। খুব সুন্দর লাগছে আমার হুর আম্মা জান রে। আমি নিচে যাচ্ছি, তুমি সাজগোজ করে আসো। চাচি চলে গেল। মনে গেঁথে গেল আজ মায়ের শাড়ি। ঘ্রাণ শুকলাম, মায়ের শাড়ির মধুর ঘ্রাণ। মিনিট দুয়েক চোখ দুটো বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম। মনে হচ্ছে আমার মা আমার পাশেই আছে। মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠল। আমি জানি আমার মায়ের অনেক জিনিসপত্র চাচির কাছে আছে। চাচি অনেক যত্ন সহকারে আগলে রেখেছে। জানি না কেন, তবে যে কারণেই হোক আমার ভালো লাগে। হালকা মেকআপ করে নিলাম। চুলগুলো আজ খোপা করে নিলাম। গাঢ় কাজল, হালকা লিপস্টিক, শেষ সাজগোজ। আয়নায় তাকালাম, নিজেকে নিজেই চিনতে পারছি না। হঠাৎ লকেটটার দিকে চোখ গেল। লকেটটায় যেন আমার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। হঠাৎ মনে পড়লো চিঠির কথা। আরে এই ঝামেলায় তো চিঠির কথা ভুলেই গিয়েছিলাম। দ্রুত ড্রয়ার থেকে চিঠিটা বের করলাম। চিঠিটা খুললাম। লেখা আছে, কলিজা ফারিয়া, কেমন আছিস আমার হুডি? হ্যাঁ, আমি সরি, তোর কাছে খুব শীঘ্রই ফিরছি। ফেব্রুয়ারি 8 তারিখের সন্ধ্যায় আমি আসছি। ইতি, ফারহান। খুশিতে কান্না করে দিলাম। আমার ভাই ফিরছে, আমার ভাই। ভাইয়া আমাকে মাফ করে দিয়েছে। আজই তো ফেব্রুয়ারি 8। ভাইয়া কি এসছে? দ্রুত চোখের পানি মুছে উঠে দাঁড়ালাম। উদ্দেশ্য নিচে যাওয়া। তর যেন সইছে না। সিঁড়ি দিয়ে শাড়ি সামলিয়ে নামছি। শেষে আসতেই একটা হাত সামনে দেখে দাঁড়িয়ে গেলাম। মেঘালয় সামনে দাঁড়িয়ে আছে। তার হাত এগিয়ে দিয়েছে যেন আমি সৌজন্য বোধ হিসেবে হাত ধরে বাকিটা পথ নিচে নামি। মেঘালয়কে দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে তাকালাম। পরিবার, পার্টির সবাই আমার দিকে তাকিয়ে আছে। ভয়টা উবে গেল, তবে নার্ভাসনেস শুরু হলো। হঠাৎ রোদ্দুর ভাইয়ের দিকে তাকাতেই দেখি হিংস্র চোখে আমার দিকে তাকিয়ে আছে। যেন কোনো ভুল স্টেপ নিলেই সাথে সাথে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। এর মধ্যেই রাজু ভাইয়া এগিয়ে বলল। মেঘালয়কে উপেক্ষা করে হাত বাড়িয়ে দিল। আমি যেন স্বস্তি ফিরে পেলাম। মেঘালয়ের হাত ইগনোর করে রাজু ভাইয়ার হাত মুচকি এসে ধরলাম। সামনে হেঁটে চলে গেলাম। আর রাজু ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, থ্যাংক ইউ। রাজু ভাইয়া মুচকি হেসে বলল, আজ কিন্তু তোকে সেই লাগছে হুড়পড়ি, একদম পরীর মতো। আমার কাজ আছে, তুই বরং মায়ের পাশে গিয়ে দাঁড়া। আন্টি, দাদি আর অনেকেই তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। রাজু ভাইয়া চলে গেল। অনেকেই সুন্দর করে সেজে এসছে। এর মধ্যেই মায়েরা, কণা আর লিজা ভাবির আগমন। কি সাজ দিচ্ছে রে মাইরি, তবুও দারুণ লাগছে। মেকআপের কামাল বলে কথা প্রশংসা না করে পারা যায়? হ্যাঁ, এই আন্টি টাইপ মহিলাদের কাছে দাঁড়াতে অসহ্যকর লাগছে। কিছুক্ষণ পরপর আমাকে নিয়ে কথা। এর মধ্যেই দুজন তো দাদির কাছে বলেই ফেললো তাদের ছেলের সাথে আমার বিয়ে নিয়ে কথা। রাজু ভাইয়ার আম্মু খালি হাসে। ধ্যাৎ, একটু দূরে সরে গেলাম। বেয়াদব মহিলারা, এই প্রকার মহিলাদের সামনে গেলে সর্বনাশ। অবিবাহিত ছেলে মেয়েদের ইজ্জত লুটে নেওয়ার মতো অবস্থা করে ফেলে। মন্ত্রী এসেছিলেন, মিনিট 10 ছিল, তারপর চলে গেল। উনি চলে গেল, রদ্দুর ভাইয়া এগিয়ে দিতে গেল। ফিরে এসে তার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে যোগ দিতেই মিনিট 2 পর আমার দিকে তাকালো। অবশ্য উনি বারবারই আমার দিকে তাকাচ্ছেন কিছুক্ষণ পরপর। চোখে চোখে কয়েকবারই এক হয়েছে। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। আর একটা ওয়েটার থেকে জুস। হঠাৎ রোদ্দুর ভাইয়ার হাওয়ায় ফ্লাইং কিস দিল। কতটা বেহায়ার নির্লজ্জ এমপি হলে এরকম কাণ্ড করতে পারে ভাবা যায়।
চোখ সরিয়ে অন্যদিকে নিলাম। মায়েরা কণা সহ অনেক মেয়েরা রোদ্দুর ভাইয়ের দিকে তাকিয়ে আছে, যেন চোখে গিলে খাবে। কি এমন আছে রোদ্দুর ভাইয়ের দিকে সব মেয়েরা ঝুঁকে পড়ে? এখানে উপস্থিত অনেক মেয়েদের সাথে রোদ্দুর ভাইয়া হেসে হেসে কথা বলছে। হিংসে হচ্ছে খুবই। আমিও আবার তাকালাম। আজ রোদ্দুর ভাইয়াকে অন্য দিনের তুলনায় বেশ সুন্দর লাগছে। নেতা নেতা ভাব ফিরে এসছে। সাদা পাঞ্জাবির উপর কালো ব্লেজার, এক কথায় আজ তাকে অনেক সুন্দরই লাগছে। এর মধ্যেই এক পিচ্চি মেয়ে দৌড়ে এলো। হঠাৎ তার হাতে থাকা আইসক্রিম আমার শাড়িতে লেগে গেল। বাচ্চা মেয়েটি ভয় পেয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার যেন পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমিও এরকম ভুল করে ভাইয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতাম। অপেক্ষায় আছি ভাই কখন আসবে, আর যে তর সইছে না। পিচ্চি মেয়েটিকে ঝুঁকে বললাম, ইটস ওকে বাবুই, যাও খেলো। মেয়েটি খিলখিলিয়ে হেসে উঠল। গালে একটা চুমু দিলে চলে গেল। আমি শাড়িটা ক্লিন করতে ওয়াশরুমে এলাম। ওয়াশরুম থেকে বের হতেই সামনে এসে দাঁড়াই মেঘালয়কে হঠাৎ দেখে চমকে উঠলাম। এদিকটায় কেউ নেই। ভয়টা আরও বেড়ে গেল। পাশ কাটিয়ে পা বাড়াতেই মেঘালয় আবারও হাতটা ধরল। পেছন ফিরে কিঞ্চিত রাগ দেখিয়ে হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিলাম। বললাম, মিনিমাম কমন লজ্জাটুকু থাকলে আমার সামনে আসতেন না। হঠাৎ মেঘালয় বাঁকা হাসি দিয়ে বলল, এই ফুলপরি, ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য। ধন্যবাদ। আসলে আমি জানতাম দিন শেষে আমি আর তুমি এক হবই। মেঘালয় মনে মনে পৈশাচিক আনন্দ পেল। হুরের পেছনে রোদ্দুর দাঁড়িয়ে আছে। হুরকে পেতে হলে তাকে এই চাল চালতেই হবে। রোদ্দুর আর হুরের মাঝে ঝগড়া লাগাতে হবে, যেন হুর আর রোদ্দুরের মাঝে দূরত্ব সৃষ্টি হয়। আরে মেঘালয়ের কি হলো? এ কথা বলছে কেন? অদ্ভুত তো। মুহূর্তেই কেউ হাতের কবজি ধরে টান দিতে আমি হুড়মুড়িয়ে টান দেয়া ব্যক্তির বুকের উপর উপচে পড়লাম। মাথা উঠিয়ে দেখলাম রোদ্দুর ভাইয়া রাগী চোখে মেঘালয়ের দিকে তাকিয়ে আছে, যেন ভস্য করে দেবে চোখ দিয়েই। মেঘালয়কে কিছু বলল না, তবে আমি একটু সরে দাঁড়াতেই রোদ্দুর ভাইয়া আমার হাতের বাহু ধরে টেনে তার সাথে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা বোধগম্য হচ্ছে না। বললাম, লদ্দুল ভাইয়া কি করছেন? ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি আমি। লদ্দুল ভাইয়া, ও লদ্দুল ভাইয়া। রোদ্দুল ভাইয়ের কোনো হুঁশ খেয়াল কিছুই নেই। উপস্থিত সকলের সামনে আমাকে টেনে নিজের রুমে নিয়ে গেল। রোদ্দুর ভাইয়ের রুমে নিয়ে খাটে ফেলে দিল। উপচে পড়লাম খাটে। রোদ্দুর ভাইয়া চিৎকার দিয়ে বলল, তোর সাহস কি করে হলো মেঘালয়ের সাথে কথা বলার? মেঘালয়কে ভালোবাসিস তুই? সিরিয়াসলি? আর আমার ভালোবাসার চোখে পড়ে না? আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। এখন কোনো কিছুই বলবো না। চুপচাপ রোদ্দুর ভাইকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। কেন বলবো তাকে? কেন কৈফিয়ত দিব তাকে? সে তো আমাকে কিছুই ভাবে না। আমি কেন তার কথা শুনবো? আমার এই চুপচাপ থাকাটাই যেন আমার কাল হয়ে দাঁড়ায়। রোদ্দুর ভাইয়া আচমকা আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো, বলল, কথা বলছিস না কেন ইডিয়েট? রোদ্দুর ভাইয়ের কথায় রাগ উঠে গেল। রোদ্দুর ভাইয়াকে ধাক্কা দিলাম। 2-3 কদম পিছিয়ে গেল। চিৎকার করে বললাম, আপনি কে? কি হন আমার? কেউ না। কোন অধিকারে আমাকে এগুলো বলেন? কে দিয়েছে আপনাকে এই অধিকার? আমি আপনার জীবনের কোনো অধিকার আপনাকে দেইনি। আমার যা খুশি আমি তাই করব। রোদ্দুর ভাইয়া হঠাৎ অট্ট হাসি দিয়ে বলল, অধিকার? রাইট, ঠিক আছে, আজ অধিকারটা তাহলে নিয়ে নিই, কি বলিস? রোদ্দুর ভাইয়া বাঁকা হেসে মোবাইলটা বের করে কাকে যেন ফোন করলো। বলল, সব সেট কর, ম্যাডাম রাজি আছে। ব্যাপারটা কি বুঝতে পারছি না। ভ্রু কুচকে তাকালাম রোদ্দুর ভাইয়ার দিকে। উনি ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। আল্লাহ জানে কি প্ল্যান না করছে। মিনিট 5 দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছি, আর শান্ত থাকতে পারলাম না। রোদ্দুর ভাইয়া শান্ত স্থির হয়ে দাঁড়িয়ে আছে। উনি কিভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে? আমি অস্পষ্ট কণ্ঠে বললাম, রোদ্দুর ভাইয়া আপনি? হঠাৎ তার মোবাইলে রিংটোন বেজে উঠল। উনি আমার দিকে হিংস্র চোখে তাকালো। আমাকে কোনো কথা বলতে না দিয়েই আমার হাতটা শক্ত করে ধরলো। বলল, চল, অধিকার নেওয়ার পালা। নিচে আসতেই অনেক বড় একটা ধাক্কা খাইলাম। কথায় টাস্কি খাওয়া বলে। সব মেহমানরা রোদ্দুর ভাইয়া আর আমার দিকে তাকিয়ে আছে। রোদ্দুর ভাইয়া চিল্লিয়ে বলে, কাজী, বিয়ে পড়ানো শুরু করুন। আমি চমকে উঠলাম। বললাম, বিয়ে? কার বিয়ে? আমি তো জানি না আজ কার বিয়ে। দাদি মুচকি হেসে এগিয়ে এসে বলল, তোর আর রোদ্দুর?
আমি চিৎকার করে বললাম, আমি লদ্দুর ভাইয়াকে বিয়ে করব না, বিয়ে করতে পারবো না, বিয়ে করব না। চাচার দিকে দৌড়ে গেলাম, বললাম আমি বিয়ে করব না, তোমরা কিছু বলো, লদ্দুর ভাইয়াকে বোঝাও না। মা বাবা কিছু বলবে না, কেউ কিছু বলবে না। তুই অধিকার নিয়ে বলেছিস, আমি তো অধিকার নিচ্ছি, চল। হাত ছাড়াতে চেষ্টা করে বললাম বিয়ে করব না, না না। হুট করে রদ্দুর ভাইয়া ঝুঁকে ফিসফিস করে কানের কাছে কিছু বলল। আমি জমে গেছি, ঘৃণার দৃষ্টিতে তাকালাম, কিছু বললাম না, চুপচাপ বিয়ের পিড়িতে বসলাম। মিনিট 10 মধ্যেই 3 কবুলে রদ্দুর ভাইয়ের সাথে সারা জীবনের জন্য এক হয়ে গেলাম। তবে রদ্দুর ভাইয়ের কানে কানে কথাটা বলার এখন রদ্দুর ভাইয়ের উপর ঘৃণা হচ্ছে। ছি, সে এতটা নির্লজ্জ। মেঘালয় দ্রুত বেরিয়ে গেল। তার মুখটা দেখার মতো ছিল। এই লোকটির সাথে দেখা হওয়ার পর থেকে একের পর এক ঝামেলা লেগেই থাকে। সবচেয়ে অসভ্য লোক, সকলের মুখে হাসি। সবচেয়ে বেশি খুশি মনে হয় চাচা চাচি, দাদি, রোহান আর রাজু ভাইয়া হয়েছে। তাদের খুশির অন্ত নেই। এখানে কিছু লোকজন আছে, তারা মোটেও খুশি নয়। মায়েরা আপু আগেই চলে গেছে। কণা আর লিজা ভাবি মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে। একসাথে বসে আছি। একে একে পার্টির মধ্যে সবাই আমাদের কংগ্রাচুলেশনস জানাচ্ছে। এর মধ্যেই রদ্দুর ভাইয়া আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে চোখ টিপ দিল। আমার অসহ্য লাগলো। চোখ ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই স্থির থাকতে পারলাম না। ডুকরে কেঁদে উঠলাম। রদ্দুর ভাইয়ের হাত ছাড়িয়ে দরজার দিকে দৌড় দিলাম। সবাই অবাক চোখে তাকিয়ে আছে, রদ্দুর সহ। একসাথে বসে আছি। একে একে পার্টির মধ্যে সবাই আমাদের কংগ্রাচুলেশন জানাচ্ছে। এর মধ্যেই রদ্দুর ভাইয়া আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে চোখ টিপ দিল। আমার অসহ্য লাগলো চোখ ঘুরিয়ে দরজার দিকে তাকাতে। আর স্থির থাকতে পারলাম না, ডুকরে কেঁদে উঠলাম। রদ্দুর ভাইয়ের হাত ছাড়িয়ে দরজার দিকে দৌড় দিলাম। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। রদ্দুর সহ একটু থমকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার উপর ঝাঁপিয়ে পড়লাম। মানুষটাও আমাকে নিমেষেই বুকের মাঝে বন্দি করে নিল। পার্টি অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিছু মানুষ ছিল, সবাই চলে গেছে। লিজা ভাবির পরিবারও। এখন পরিবারে মানুষ ছাড়া কেউ নেই। সবাই এগিয়ে এলো। এই মেয়ে, তুমি যাত্রার উপর ঝাঁপিয়ে পড়ো কেন? আর এই ছেলে? এর মধ্যে চাচি, দাদি ও ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়লো। দরজার সামনেই শুরু হয়ে গেল কত বছরে জমে থাকা অভিযোগ, অভিমান, কষ্ট, আনন্দ আর হাজারো কথা ও প্রশ্ন। রোদ্দুর এখনো দূরে দাঁড়িয়ে আছে, দেখছে তার হুড়পড়ির কান্না, দাদির কান্না, সাথে তার মায়েরও। আমি কান্না করছি তো করছি, হঠাৎ করে ভাইয়াকে ছেড়ে দিলাম। 2-3 কদম পিছিয়ে গেলাম। তাচ্ছিল্য হেসে বললাম, আপনাকে আমার দেখা হয়ে গেছে মিস্টার ফারহান চৌধুরী। ইচ্ছে ছিল মৃত্যুর আগে একবার আপনাকে আমার চোখে দেখা হয়ে গেছে, ধন্যবাদ। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ওপরের দিকে দৌড় দিলাম। পেছন থেকে ফারহান ভাইয়া ডাকছিল বারবার, শুনি নাই। শুনবো কেন? যে ভাই আজ দীর্ঘ 6 বছর পর এসছে দেখা করতে, তার সাথে কি দেখা করব? আর কেনই বা করব? আমি তো খুনি আমার মা বাবার। সে আমার থেকে বয়সে বড় ছিল, বুদ্ধিমান ছিল, চতুর ছিল। আমি ছোট ছিলাম। মা বাবা তো আর তার একার ছিল না, আমারও ছিল। আমিও তার সাথে সাথে এতিম হয়েছি। তাহলে কেন সে আমাকে সামলানোর পরিবর্তে ছেড়ে চলে গেল? কেন? আমি তাকে ভালোবাসি, আমার ভাইকে আমি অনেক ভালোবাসি। তবে এই ফারহান চৌধুরীকে না। আমি ভালোবাসি আমার সেই ভাইকে যে মা বাবার সময় ছিল। মা বাবার সাথে সাথে সেও মারা গেছে। আমি তাকে ঘৃণা করি। হুড় যেতেই ফারহান সহ বাকিরা চমকে উঠল। ফারহান নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু সেটা পরিস্থিতি আর সময় দুটোতেই দেরি করে ফেলেছে। বাজান, তুই আইসোস? বাজান রে, সত্যি কইছে হুর, তোরে দেহনের জন্য মন কত না ছটফট করে। আমার এমন করে, ওই শরীর তো তুই একমাত্র মায়ের নারীর সেরা বাঁধন ছিলি। তাহলে ওর কিরকম লাগতো? আমি রোজ রাইতে ওর ঘর থেকে কান্নার আওয়াজ পাইতাম। শরীরটা কাঁদতো, কষ্ট পাইতো, কিন্তু কইতো না আমার। তুই এমন পাষাণ কি করে হয়েছিলি রে? আমাদের কথা একবারও মনে পড়েনি? আমরা কি তোর কেউ না? আমরা রেনুমা, তোমরা থামো তো, থামো। ছেলেটি ফিরেছে, কি শুরু করছো? ভেতরে আসতে দাও এই ফারহান বাবা, ভেতরে। বাকিরা হাঁ করে তাকিয়ে আছে। রাজু খুশিতে আত্মহারা হয়ে ফারহানের লাগেজগুলো ভেতরে নিল। লিজা রোহানকে ফিসফিস করে বলল,
ব্যাপার কি? ছেলেটা কি অনেক হ্যান্ডসাম কিন্তু। রোহান মুচকি হেসে বলল, হুরের ভাই। দুলা ভাই? আপনি? হুম। তাহলে হুর এগুলো বললো কেন? তা অনেক বড় ঘটনা। রোহান সংক্ষেপে বলল। লিজা আর কণা নিরলস চোখে তাকিয়ে রইল। আবার লিখেছে আপন। দুলা ভাই আপন। এই কারণেই এমপি রোদ্দুর পাগল ওই মাইয়ার জন্য। শয়তান মাইয়া, কি জাদু করেছে ছেলের উপর। শালি সাহেবা, এগুলো কি বলছো? তুমি যার সম্পর্কে বলছো সে প্রথমত এই বাড়ির মেয়ে, তারপর আমাদের চাচাতো বোন, তারপর এখন বউ। ভেবেচিন্তে কথা বলো। তাছাড়া রোদ্দুর শুনতে পেলে এক চুলও ছাড় দেবে না। রোদ্দুর, রাজু, ফারহান কেউই না, তিনটেই সাইকো। কণা আর লিজা একটু চমকে উঠল। তাহলে আপনি? রোহান হাসলো, বলল, আমি আমার ছোট ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক তেমনি দুনিয়ার সবচেয়ে বেশি ভয়ও পাই। ও ওপর থেকে অনেক শান্ত, কিন্তু ভেতর থেকে অনেক ভয়ঙ্কর, অনেক। যারা ওর কাছাকাছি থাকে তারাই বুঝে। হুর যে জানে না তা নয়, বরং কাহিনীটা হুর থেকে শুরু হয়েছে। মানে? আমাদের পরিবারের মেয়ে বলতে হুরি, কিন্তু আমার দাদার একটা গল্প আছে নীলতিমি নিয়ে, যা দাদা রোদ্দুরে চোরাবালি বলে। যেদিন হুরের জন্ম হয় সেদিন থেকেই রোদ্দুরও পাল্টে যায়। 5-6 বয়সী রোদ্দুর বুঝদার হয়ে যায়। সবকিছুর পেছনে ছিল দাদাভাই। দাদাভাই আর রোদ্দুর ছিল বন্ধুর মতো। আমি বলবো না যে হুর সুন্দরী, আহামরি সুন্দরী। হুর শ্যামবর্তী, শ্যাম সুন্দর যাকে বলে। আমি কখনোই হুরকে ওই চোখে দেখি নাই, তবে রোদ্দুর ছোট থেকেই হুরের জন্য পাগল ছিল। হুরকে কেউকে ধরতেই দিত না, সারাক্ষণ হুরের দিকে তাকিয়ে থাকা, এমন আর কি। হুর আর রোদ্দুরের আরেকটা বৈশিষ্ট্য ছিল, ওরা টম এন্ড জেরির মতো ঝগড়া করবেই। তখন হুরের বয়স 5 থেকে 6 হবে হয়তো। একটা ছেলে হুরকে চুমু দিয়েছিল গালে। ও মা, হুরের সে কি কান্না! রোদ্দুর শুনে অনেক রেগে যায়। আমরা ভাবছি রোদ্দুর হয়তো ওই ছেলেটিকে কিছু বলবে, কিন্তু আমরা ভুল। রোদ্দুর হুরের গলা চেপে ধরে বলেছিল, তুই পিচ্ছি আমার। তাহলে ওই পোলা তোরে চুমু দিবে কেন? তোকে মেরে ফেলবো। সে কি এক কাণ্ড! অবশেষে ছাড়ানো গেল। পরবর্তীতে জানতে পারি ওই ছেলেটা কলেজে পড়া এক ছেলে, যার পকেট থেকে টাকা পড়ে গিয়েছিল। হুর তা দেখে ফিরিয়ে দিয়েছিল, তাই চুমু দিছে। রোহান থামলো। লিজা আর কণা একসাথে বলল, সাইকো, এ পুরো পাগল। রোহান হেসে উঠল, বলল, তা নয় তো কি। এই যে হুরের নামটাই দেখো, পুরো নাম কি? ফারিহা অনান হুর। কিন্তু সেদিন ফারহান তার নামের সাথে নাম মিলিয়ে বোনের নাম রাখলো ফারিহা। রোদ্দুর কি কান্না আর রাগ! রাগে তো ফারহানকে ঘুষিও দিয়েছিল। দুজনের পাল্টা ঝগড়া। অবশেষে দাদু থামলো, বলল, রোদ্দুর, তুমি কি নাম রাখতে চাও? রোদ্দুর বলল, অনান হুর। দাদু বলল, কেন? অর্থ কি? কি হিসেবে রাখলা? রোদ্দুর বলে, অনান অর্থ একটি রোদ্দুজ্জ্বল দিনে মেঘের ছায়া, ও আমার ছায়া। হুর মানে হুর, আমার নাম হামনাদ বিন রোদ্দুর, হতেই হুর। বুঝছো? অবশেষে হুরের পুরো নাম ফারিহা অনান হুর। আরো কত কাহিনী আছে, পরে এক সময় বলবো। রোহান ফারহানের দিকে এগিয়ে গেল। দাদি আর চাচি সোফায় বসে আছে। ফারহান তাদের এতক্ষণ সামলিয়ে শান্ত করেছে। ফারহান রোহানকে এগিয়ে আসতে দেখে মুচকি হেসে জড়িয়ে ধরল। রোদ্দুর এখনো দাঁড়িয়ে আছে। এখনো দাঁড়িয়ে থাকবি? তা নিউজ আমার কাছে পৌঁছে গেছে। আপনি ভয়ে আমার বোনকে কাগজে কলমে সব হবে আপনার নামে করে ফেলেছেন। বড্ড চতুর আপনি। আপনার কারণে সে আমাকে ভুল বুঝতো। রোদ্দুর অট্ট হাসি দিয়ে ফারহানকে জড়িয়ে ধরল, ফিসফিস করে বলল, এখনো কাছে পাইনি তো। তোরা দুইটা বড্ড নির্লজ্জ। এটা বলেই তিনজন হাসতে লাগলো। কেউ বুঝে উঠতে পারছে না তিনজনই হাসছে কেন। তবে রাজু মুখ ফুলিয়ে বলল, আমি সেই বাদই গেলাম। তুই বাদ গেলে চলবে কি করে? চল, আজা গেলে সে মিলজা ইন্তেজার। রাজু আনন্দে সামিল হয়ে গেল। আমার কান্না থামছে না। একটু আগেই কত অপেক্ষা করলাম, সামনে এসছে কিছু বলতে পারলাম না। আজ আবার কম ঘটনা ঘটে নাই।
আমার জীবনটা এতই নাটকীয় না হলেও পারতো। আজ এত কষ্ট কেন হচ্ছে? আমার কথা কেউই বিশ্বাস করে না, শোনে না, মানে না। সারা জীবনটাই বরবাদ। না রদ্দুর ভাইয়া শুনেছেন, না ফারহান ভাইয়াও। কেউ নেই আমার, কেউ নেই। থাকবো না এই পৃথিবীতে, আর থাকবো না। চলে যাব মা বাবার কাছে, অনেক দূরে। অন্যদিকে রোদ্দুর, ফারহান সহ সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য হুরকে বের করা। বোন, দরজা খোল, তোর সাথে আমার অনেক কথা আছে। একবার আমাকে আবার কথাগুলো বলতে দে, তারপর ভেবে দেখিস। হুর, দরজা খোল, আমার এগুলো ভালো লাগে না। আজ আমার বাসর রাত, কামন, আমি আর বউ ছাড়া ব্যাচেলার থাকতে পারবো না। রোদ্দুরের এমন নির্লজ্জ কথায় পরিবারের মাঝে যেন বোম ফাটলো। সবাই রোদ্দুরের দিকে তাকিয়ে আছে। রোদ্দুর না দেখান ভান করে বলল, আমার বউ, আমি যা খুশি তাই বলবো, তোমরা শুনতে এসেছো কেন? কান ধরে চেপে রাখো। তোমাদের মতো নির্লজ্জ মানুষদের আমি কোথাও আর দুটো দেখিনি। কান্না বন্ধ হয়ে গেছে রদ্দুর ভাইয়ের কথা শুনে। দরজার ওপাশে যে আমিও আছি কারোর খেয়াল নেই। এই রদ্দুর ভাইয়া এত নির্লজ্জ হলো কি করে? আল্লাহ, কত বেহাই পুরুষটা! এতদিন আমার সামনে শুধু আমাকেই তো বলতো, এখন তো পরিবারের সামনে। চিৎকার করে বললাম, সবাই আমার দরজার সামনে থেকে দূরে সরে যাও। তোমাদের সাথে আমার কথা নেই, কারোর কথা শুনতে চাই না, থাকতে চাই না এই পৃথিবীতে, আমি মরে যাব। হঠাৎ রদ্দুর ভাইয়া উচ্চ স্বরে হাসতে লাগলো, বলল, যখন তুই অধিকার দিসনি তখন থেকেই আমি তোর পিছু ছাড়িনি। এখন অধিকার নিয়েছি, এখন কিভাবে ছাড় দিই? আচ্ছা, তোর বের হতে হবে না, আমি আসছি। ভ্রু কুচকে গেল। রদ্দুর ভাইয়া আসবে কিভাবে? দ্রুত ঘরের জানলা বন্ধ করে দিলাম, খাটের ওপর বসলাম। চিন্তায় আছি। রদ্দুর ভাইয়া আসবে বলেছে, তার মানে সে আসবেই, কিন্তু কিভাবে? মিনিট দুয়েক পর হঠাৎ আমার রুমে থাকা লাইব্রেরিটা সরে গেল। আমি ভয়ে হাত দিয়ে চোখ চেপে ধরলাম। হাতের আঙুল ফাঁক করে দেখলাম লাইব্রেরিটা সরতেই একটা দরজা দেখা যাচ্ছে। দরজা দিয়ে রদ্দুর ভাইয়া আমার রুমে এলো। উনি আসার 10 সেকেন্ডের মধ্যে আমার আবার লাইব্রেরিটা ঠিকঠাক হয়ে গেল। এতদিন সিনেমায় দেখেছি এসব সিক্রেট দরজা, রুম ইত্যাদি, আর আজ চোখের সামনে প্রমাণ পেলাম। চোখ থেকে হাত সরিয়ে রদ্দুর ভাইয়াকে বললাম, এটা কি ছিল? আমার রুমে এই সিক্রেট দরজা এলো কোথা থেকে? আর তার চেয়ে বড় কথা, আপনি জানলেন কি করে? রদ্দুর ভাইয়া কিছু না বলেই আমার পাশে এসে বসলো। আমি আর চোখে তার দিকে তাকালাম, তিনিও আমার দিকে তাকালেন, বললেন, আর চোখে তাকাচ্ছিস কেন? এখন আমি তোর জামাই। আহ, কি প্রশান্তি! সোজা সাপটাই দেখাতে পারিস, আমি কিছু মনে করবো না। আফটার অল আমার সব কিছুই তোর। কথা না আর কিছু, যেন মুখ দিয়ে খই ফুটছে। দাঁতে দাঁত চেপে বললাম, আমি যা প্রশ্ন করছি তা বলেন। এই দরজা এলো কোথা থেকে? রদ্দুর ভাইয়া জ্ঞানীগুণী ভাব নিয়ে বলল, এটা আমার আর তোর রুমের সিক্রেট দরজা, আমি বানিয়েছি। এই রুমটা আমি যত্ন করে রেখেছি। তাছাড়া তুই কতটা বেকুব মাইয়া রে! এই যে প্রায় প্রায় রাতে, মধ্যরাতে আমি তোর রুমে আসি, বারান্দার চেয়ারে বসে তোর সাথে প্রণয়ের কথা বলি। তুই তো দরজা বন্ধ করে বারান্দায় বসিস। কই, তখন তো আমাকে প্রশ্ন করিস না। গভীর ভাবনায় চলে গেলাম। সত্যিই তো, আমি তো দরজা বন্ধ করে বসি। ধ্যাত, ভুলেই গেছি। রদ্দুর ভাইয়ের দিকে বড় বড় চোখ করে তাকালাম। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ। দরজা ধাক্কাতেই রদ্দুর ভাইয়া বলল, সবাই যার যার রুমে যাও তো, যা যা কথা হবে কাল বলো। এখন আমি আমার বউয়ের সাথে প্রাইভেট সময় কাটাবো। কতদিন পর সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়েছি। আহ, কি প্রশান্তি! আমি দ্রুত রদ্দুর ভাইয়ের মুখ চেপে ধরলাম, বড় বড় চোখ করে বললাম, রদ্দুর ভাইয়া, আপনার মাথা কি ইলেকশন জিতে খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ ও রদ্দুর ভাইয়া, বাড়ির সবাই বাইরে, আপনি এগুলো কি বলেন? সবাই কি ভাবে? আপনি তো বাড়ি নির্লজ্জ মশাই। রদ্দুর ভাইয়া হঠাৎ বিছানার দিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। দুহাত বিছানায় চেপে ধরে বলল, হাত ছাড়িয়ে বিছানার চাদর দিয়ে নিজেকে পেঁচিয়ে বললাম, ছি ছি রদ্দুর ভাইয়া, এগুলো কি বলছেন? আপনার লজ্জা করে না? আমার রুম থেকে বের হন, না হয় আমি চলে যাব। রদ্দুর ভাইয়া অট্ট হাসি দিয়ে আমার বিছানায় শুয়ে পড়লো, বলল, যা, বাইরে যা, বাইরে সবাই আছে, যা। আর তোর মনে হয় আজ আমি তোকে ছেড়ে দিব? বাইরে শোরগোল শোনা যাচ্ছে না, মনে হয় সবাই যার যার রুমে চলে গেছে। নিশ্চয়ই ভাইয়াও। ঘড়ির দিকে তাকালাম, 11:30টার ওপরে বাজে। হঠাৎ আমার হাতে টান পড়তেই আমি রদ্দুর ভাইয়ের ওপর হুড়মুড়িয়ে পড়ি। রদ্দুর ভাইয়া আমাকে তার সাথে মিশিয়ে নিল। বললাম, ছাড়ুন আমাকে রদ্দুর ভাইয়া, ছাড়ুন। এখনো ভাইয়া?
সিরিয়াসলি হুর, ভাইয়া থেকে সাইয়া আমি সন্ধ্যায় হয়ে গেছি। এখন তো ভাইয়া ডাকাটা বন্ধ কর। আমি উলু বনে গেলাম। এই লদ্দুর ভাইয়ার মাথা ইলেকশন জিতে ঠিক নষ্ট হয়ে গেছে। না মনে হয় ওই করই গাছের ভূত হঠাৎই হানা দেয়। বললাম, ছেড়ে দিন আমায়, আমার কেমন যেন লাগছে। আপনার কাছে আসলে আমার কেমন যেন লাগে। আপনি চাদরটায় রোদ্দুর ভাইয়াও ভাগিদার হয়ে গেল, মানে এক চাদরে আমরা দুজন। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি ক্রমশ। মুহূর্তে রোদ্দুর ভাইয়া আমাকে ঘুরিয়ে নিচে ফেলে দিয়ে তার শরীর সম্পূর্ণ আমার উপর ফেলে দেয়, অর্থাৎ আমার উপরে তার অর্ধেক শরীর। হার্টবিট বেড়ে গেল, শরীরের রন্ধ্রে রন্ধ্রে মাদকতার আভাস, বিদ্যুৎ খেলছে। দুজনেই প্রাপ্তবয়স্ক নরনারী। পূর্ণতার এক গভীর নেশা ও খেলা মনের মধ্যে ভর করেছে। হঠাৎ করেই রোদ্দুর ভাইয়া আমার কানে ফিসফিস করে বলল, সেদিনের কথা মনে আছে তোর হুরপুরি? যেদিন তুই আমাকে বলেছিলি ভালোবাসার কথা। আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, লজ্জায় লাল হয়ে যাচ্ছি, ঘন ঘন শ্বাস ফেলছি। দুজনেই কথা বলবো না, তবুও মুখ ফসকে বেরিয়ে গেল রোদ্দুর ভাইয়া মুচকি হাসলো, এক হাতে আমাকে আরো বেশি জড়িয়ে ধরলো, অপর হাতে লাইটটা অফ করে দিল। মুহূর্তেই রুমটা অন্ধকার হয়ে গেল। তবে রাতে জ্যোৎস্নার আলোই রুমে আবছা আবছা আলো রয়ে গেছে। ঠিক দাদুর বলা রোদ্দুরে চোরাবালি। রোদ্দুর তার প্রিয়তমাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ পেয়ে এক অজানা সুখের সন্ধান খুঁজতে লাগলো। হুরের প্রতিটি পদক্ষেপ দেখছে, আরও দেখছে তার ছোঁয়ায় প্রিয়তমার হুঁশ হারানো সুপ্ত ইচ্ছা বাসনা। তবে সে এখন হুরের কাছে যাবে না, হুরের অনুমতি ছাড়া। বড্ড বেশি ঝড় বয়ে গেছে আর যাচ্ছে। হুরকে সে সময় দিবে। হুর যেদিন তাকে কাছে আসার অনুমতি দিবে সেদিনই আসবে, আজ নয়। রোদ্দুর ভাইয়া হঠাৎ তার ঠোঁট দুটো আলতো করে আমার ঘাড়ে স্পর্শ করলো। আমার অদ্ভুত অনুভূতিগুলো আর সঁপে রাখতে পারলাম না। রোদ্দুর ভাইয়াকে জড়িয়ে ধরলাম, তার বাহু খামচে ধরলাম। রোদ্দুর ভাইয়া কানের কাছে ফিসফিস করে বলল, প্রিয়, তোমাকে সময় দিলাম, তুই মন খুলে আমাকে যখন চাইবি তখনই আমি তোর কাছে, তোর রন্ধ্রে রন্ধ্রে ছুঁয়ে দেব। আজ দুজনেই ক্লান্ত, ঘুমা। আমাকে জড়িয়ে ধরে পাশে শুয়ে পড়লো। আজ চোখে কত স্বপ্ন, নতুন করে বাঁচার স্বপ্ন, সব কিছুই নতুন করে আবারও গড়ে তোলার আহ্বান। বহুদিন পর শান্তি খুঁজে পেলাম আমি, হুরের শান্তি, প্রশান্তি। চোখ দুটো থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হয়তোবা এটাই প্রাপ্তির আনন্দ। সকালে ঘুম ভাঙতেই নিজেকে বদ্ধ অবস্থায় পাই। ভালো করে চোখ মেলতেই দেখি পাশের রোদ্দুর ভাইয়া, সাথে সাথে মুখে হাসি ফুটে উঠল। কাল রাতের ঘটনা মনে পড়তেই লজ্জায় ঘিরে ফেললো। আস্তে আস্তে রোদ্দুর ভাইয়ার হাত ছাড়িয়ে নিজেকে মুক্ত করলাম। রোদ্দুর ভাইয়ের দিকে তাকালাম, ঘুমন্ত রাজপুত্র লাগছে। না চাইতেও হঠাৎ করে একটা কপালে চুমু খেয়ে বসলাম। আমি চুমু দিতেই রোদ্দুর ভাইয়া আড়মোড়ে জেগে উঠলো, বলল, নিঃসন্দেহে বলা যায় একটা নিষ্পাপ ব্যাচেলর ভার্জিন ছেলের ঘুমের সুযোগ নিচ্ছিস। কথাটা শুনতে 440 ভোল্টেজের ঝাটকা খাইলাম। শালার জীবনটাই বরবাদ। বেটা বলে কি, দ্রুত এখান থেকে কেটে পড়া ভালো। আর কি কি যেন বলে, নির্লজ্জ একটা। এই খাটাস বেল গাছের আঠা এত নির্লজ্জ হলো কি করে? এমপি হয়ে আরো হয়ে গেছে। দ্রুত ওয়াশরুমে চলে এলো। রোদ্দুর হুরের যাওয়া দেখে হাসছে, ভালোই জব্দ করেছে প্রিয়তমাকে। ওয়াশরুম থেকে বের হতেই চোখ পড়ল রোদ্দুর ভাইয়ের ওপর। খাটে গোলমরি হয়ে বসে এক হাত ভাঁজ করে গালে রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমিও ভ্রু কুচকে তাকালাম। বললাম, এভাবে তাকিয়ে আছেন কেন? তাড়াতাড়ি নিজের গায়ের ওড়না জামা ঠিক করলাম। সব তো ঠিকই ছিল। মুহূর্তেই রোদ্দুর ভাইয়া বলল, এইগুলো ঢাকতে হবে না, তোর শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মাপকাঠি কাল রাতে নেওয়া হয়ে গেছে। বাইরে রাস্তা, আমি তোর জামাইয়ের সামনে একটু এলোমেলো অবস্থায় থাকতে হয়, বুঝলি? না হয় জামাই নিশাময় হয় না, সোহাগ করে না। আয় তোকে একটু সোহাগ করে দেই হুরপরি। গা পিটি জ্বলে যাচ্ছে। এগুলো কি বলে? আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। বললাম, এখন আমি সত্যি শিওর হইছি আপনার এই করই গাছের ভূতে ধরছে। আপনি এত নির্লজ্জ কেমনে হলেন? কোথায় নির্লজ্জ হলাম? আমি যদি বউকে না বলি কাকে বলবো? লিজা ভাবিকে? ইডিয়েট। এই হুরপুরি, আচ্ছা কাল রাতে তো আমি তোকে সোহাগ আদর কিছুই করিনি, তুই সকালে গোসল করলি কেন? কিরে, কি বোঝাতে চাস? আমি সোহাগ আদর করলে ঠিক থাকতে পারবি তো? তাহলে চল রাতের কাজটা এখন করি। আফটার অল সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়েছে,
ব্যাচেলর থেকে ডাবল হয়েছে, এখন ভার্জিন থেকেও মুক্তি চাই। কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। অবাক কতটা হওয়া যায় তার থেকেও বেশি অবাক হয়ে রদ্দুর ভাইয়ের দিকে তাকিয়ে আছি। কি গিরগিটি রে বাপু, বিয়ে হতে না হতেই কি সব কানের ফুলঝুরি। আল্লাহ তুমি মাটি ভাগ করে দাও, আমি ঢুকে যাই, একটু লজ্জা নেই। হাতে থাকা টাওয়ালটা জিদ্দের রদ্দুর ভাইয়ের দিকে ধিকে মারলাম। রদ্দুর ভাইয়া ক্যাচ করে ধরে বলল, দূর থেকে কেউ বরকে মারে? কাছে আয়, ঠিক মতো মারতেও জানিস না, শিখিয়ে দেব, চল। জিদ্দে চিৎকার করে বললাম, রদ্দুর ভাইয়া! ধপাধপ পায়ে দ্রুত দরজার দিকে এগিয়ে এলাম। আমি নিশ্চিত পাগল হয়ে যাব। উনি বড্ড নির্লজ্জ, হঠাৎ এমন টাইপ হয়ে গেল কেন? ও সরি, আগেও এমনই ছিল, তবে এত নির্লজ্জ কথা বলতো না। দরজা খুলতেই বাইরে ফারহান, রাজু, চাচা, চাচি, দাদি, রোহান, লিজা ভাবি দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে ওনারা এগুলো শুনে নাই তো। হঠাৎ ফারহান ভাইয়া আমার হাত ধরে ভেতরে প্রবেশ করলো। সাথে সাথে সবাই। রদ্দুর ভাইয়া খাটে বসেছিল, তাদের দেখে বলল, কি অবস্থা তোমাদের? সদ্য বিবাহিত কাপলদের রুমে হুট করে প্রবেশ করে ফেললে, এখন তো আমার বউয়ের সাথে। এই চুপ, একদম চুপ। তুই এত ঠোঁটকাটা আর নির্লজ্জ হলি কি করে? তোর কথা শুনলে কান থেকে গরম ধোঁয়া বের হয়। আজকালকার যুগের পোলা প্যান্ডা, আর কি বলবো। রদ্দুর ভাইয়া খাটে বসেছিল, এখন ধপ করে শুয়ে পড়লো, বলল, বউ আমার, রুমটাও আমার, তোমরা সবাই আমার। আমি বলবো না তো কি করব? তাছাড়া তোমাদের শুনতে বলে কে? আমার রুমে প্রবেশ করেছো কেন? আমার বউকে ছেড়ে দিয়ে তোমরা চলে যাও, আমার রোমান্স করতে ইচ্ছে করছে। দাদি রদ্দুর ভাইয়ের কাছে গিয়ে কানটা ধরে মুচড়ে দিয়ে বলল, পেকে গেছিস তাই না? তোর জিনিস তো তুই পেয়েই গেছিস, তাহলে পাগলামি কার জন্য? সে তো তোকে ছাড়া কোথাও যাচ্ছে না, বরং জন্মের পর থেকেই তোর নামই জপে। দাদি ফিসফিস করে কানের কাছে কিছু বলল। রদ্দুর ভাইয়া মুচকি হেসে বলল, ওকে, আমি এগুলো দেখে আকাশ থেকে পড়ছি। এর মধ্যেই আমার ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো, কপালে একটা পরশ দিল। আমি নিজেকে আর সামলাতে পারলাম না, ভাইয়ার উপর ঝাঁপিয়ে পড়লাম। আজও কান্না করছি। কোনো বোন পারে তার ভাইয়ের উপর রাগ করে থাকতে? পারে না, কোনো বোনই পারে না, আমিও পারলাম না। ভাইয়ার বুকে মাথা রেখে বললাম, আমাকে না ছেড়ে গেলে কি হতো ভাইয়া? আমি তো এতটা বছর অনেক কষ্টে ছিলাম, তুমি তো কোনোদিন জানতেই চেষ্টা করতে না। যখন কল করতে দাদুর সাথেই কথা বলতে। কেন ভাইয়া, কেন? তুমি অনাথ হয়েছ, আমি কি অনাথ হই নাই? তুমি মা বাবা হারিয়েছ, আমি কি মা বাবা হারাই নাই? তুমি তো বড় ছিলে, বোঝ জ্ঞান ছিল, কিন্তু আমি তো ছোট ছিলাম। তোমার কি আমাকে সামলানোর কথা ছিল না? ভাইয়ের বুক থেকে মাথা উঁচু করে তাচ্ছিল্য হাসি দিয়ে বললাম, নিশ্চিত জানতে পেরেছ, বাবা মা আমার কারণে মারা যায়নি, তাদের তো ইচ্ছাকৃত খুন। আমাকে কিছু বলতে দে। আমি আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট নিজ চোখে দেখেছি, এটা আমি এখনো ভুলতে পারিনি। তুই যদি সেদিন আমার কথা মানতি, হয়তো আমাদের মা বাবা ওভাবে মারা যেত না। যাই হোক, মানুষ মৃত্যুবরণ করবেই, নিয়তি কোথায় কখন কারে নিয়ে যায় আমরা বলতে পারবো না। তবু আমিও ছোট ছিলাম তখন, জ্ঞান বুদ্ধি হয়নি, তাই ব্যাপারটা বুঝতে পারিনি। মা বাবা মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিলেন আমি যেন তোর খেয়াল রাখি, কিন্তু আমি কি করে রাখবো? আমি নিজেই তো ভাঙাচোরা অবস্থায় ছিলাম। তখন রোদ্দুর ছিল একমাত্র ভরসা। আমি জানতাম আমার থেকে ও ভালো তোকে রোদ্দুর রাখতে পারবে। আমি সেদিন মামা মামির সাথে অ্যাব্রোডে চলে যাই, আর তোকে রোদ্দুরের নিকট আমানত হিসেবে রেখে যাই। আমি জানি রোদ্দুর তোকে ঠিক এই পরিস্থিতিতে সামলে নেবে, স্বাভাবিক করে তুলবেই। আমি ফিরতাম, তোর সাথে কথাও বলতাম, কিন্তু আমাদের মাঝে কিছুটা দূরত্ব এসে গেছিল। আমি তোকে কল দিতাম, কিন্তু কথা বলার সাহস জুগিয়ে কথা বলতে পারতাম না। তাই তো দাদির সাথে কথা বলতাম, রোদ্দুর, রোহান, রাজু, ওদের সাথে কথা বলতাম, তোর খোঁজ খবর নিতাম। এমন কোনো দিন নেই যে আমি তোর খোঁজ খবর নিতাম না। আমি ভাইয়াকে আবারও জড়িয়ে ধরলাম। ভাইয়াও আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দে কলিজা, আমি আর তোকে দূরে সরে যেতে দেবো না। আমি তোকে বড্ড ভালোবাসি, বড্ড বেশি। তুই ছাড়া আমার আর কে আছে বল? আমি চোখের অশ্রু মুছে বললাম, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি ভাইয়া, অনেক। তোমাকে। এর মধ্যে রদ্দুর ভাইয়ের বম ফাটার মতো কথা। উনি দ্রুত এগিয়ে এসে আমাকে ফারহান ভাইয়ের থেকে সরিয়ে বলল, কি শুরু করেছিস? আমার এইখানে কষ্ট হচ্ছে তো। আর ফারহান, তুই আমার বউয়ের কপালে চুমু দিচ্ছিস কেন? আবার জড়িয়ে ধরছিস? আমার হিংসা হচ্ছে।
আমি সহ সবাই উলুবনে গেলাম। সবাই হাসতে শুরু করলো। ফারহান ভাই রদ্দুর ভাইয়ের পেট বরাবর ঘুষি দিল আর পিঠে দুম করে একটা দিয়ে বলল, সত্যি তুই নির্লজ্জ হয়ে গেছিস। এমপি হয়ে কি মাথায় গেছে? এই শোন, আমার বোন আমি নিয়ে গেলাম, দাঁড়িয়ে কাছেও আসবি না আমার বোনের, যা দূর হ। এটা বলেই দুজনেই উচ্চ স্বরে হেসে উঠল। খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছি। অনেকদিন পর আমি আজ সত্যিই খুব খুশি। মনে এক আলাদা প্রশান্তি পাচ্ছি। লিজা ভাবি খাবারের মাঝেই মুখ চেপে ধরে দ্রুত ওয়াশরুমে চলে গেল। আমরা সবাই একটু অবাক হয়ে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে লিজা ভাবি এদিকে আসতেই হঠাৎ ধপ করে নিচে পড়ে গেল। কিসের খাওয়া, কিসের কি? সবার মাঝে ভয় চলে এলো। রোহান ভাইয়া দ্রুত এগিয়ে গেল। লিজা ভাবিকে রুমে শুয়ে রাখছে। ডক্টর আসছে, পরীক্ষা করছে, সবাই টেনশনে আছে। অবশেষে ডক্টর যা বলল তাতে আমাদের এই বাড়িতে খুশির মধ্যে খুশি আরো বেড়ে গেল। কেটে গেল আরো 2 দিন। রদ্দুর ভাইয়া আর আমার সম্পর্ক আরো মজবুত হয়েছে। রদ্দুর ভাইয়া যে এত ভয়ঙ্কর আর নির্লজ্জ, বাপরে বাপ, আমি এর সাথে কি করে সারা জীবন সংসার পাতবো। নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। রাত হয়েছে। রদ্দুর ভাইয়া অনেক বিজি, দায়িত্ব অনেক, নেতা সাহেব বলে কথা। তবে যেটুকু সময় বাসায় থাকে আমাকে জ্বালিয়ে মারে। আমার ভালোই লাগে। এগুলো ভাবছিলাম আর মুচকি হাসছিলাম। হঠাৎ রাত হয়েছে, রদ্দুর ভাইয়া অনেক বিজি। হঠাৎ রুমে রদ্দুর ভাইয়া হন্তদন্ত হয়ে ছুটে এলেন। বললাম, কি হয়েছে আপনার? এত তাড়াহুড়ো করে এলেন যে? রদ্দুর ভাইয়া আয়েশি ভঙ্গিতে খাটে বসলো। এই এক ছেলেরে বাপু, মতিগতি ভাব সব কিছুই বুঝতে পারি না। চাচা চাচি কি খেয়ে একে যে জন্ম দিছে আল্লাহ জানে। ভ্রু কুচকে তাকালাম। তেমন কিছু না, সারাদিন বাসায় ছিলাম না, ওই তোকে একটু মিস করছিলাম। রাত তো কম হলো না, জেগে আছিস কেন? বরের বুক ছাড়া ঘুম আসে না বুঝি? আম্মা আব্বা গো, তোমরা তোমাদের সাথে আমাকে কেন নিয়ে গেলে না? এক পাগলের কাছে রেখে গেছো। কয়েকদিন পর আমি পাবনা হসপিটালে যাব নিশ্চিত, দেখে নিও। এতদিন কিছু বলি নাই এই ব্যাটারে, এবার আমার পালা। একটা বেকুব মার্কা হাসি দিয়ে খাটের অপর পাশে বসলাম। রদ্দুর ভাইকে জড়িয়ে ধরলাম, বললাম, ও রদ্দুর ভাইয়া, ও রদ্দুর ভাইয়া, একটু সোহাগ করো না রদ্দুর ভাইয়া। রদ্দুর ভাইয়া লাফিয়ে উঠলো, বলল, ছাড় আমাকে, ছাড়। এই হঠাৎ তোর কি হলো? মুখটা কাঁদো কাঁদো ভাব করে বললাম, আমার আর ভালো লাগে না। লিজা ভাবিরও বেবি হবে, আমারও তো চাই, তাই না? তুমি তো আমার বর, আমাকে একটা বেবি এনে দাও না। সরি, চলেন না বেবি আনার দেশে যাই। রদ্দুর ভাইয়া মনে মনে হয়তো 480 ভোল্টেজের ঝাটকা খাইছে। নিরালস মার্কার চোখে তাকিয়ে আছে, বলল, তুই আপনি থেকে তুমিতে এসে গেছিস? কি তোর বেবি লাগবে? হে হতচ্ছাড়ি মাথা মোটা মেয়ে, তোর কাছে আমি একবারও গেছি যে তোর বেবি হবে? লিজা ভাবির কাছে রোহান ভাইয়া। কান গরম হয়ে গেছে, ধোয়া বের হচ্ছে, ভেতরে ভেতরে লজ্জা লাগতেছে। রদ্দুর ভাইয়া তো ঠোঁট কাটা নির্লজ্জ, তবুও লিজা ভাবি আর রোহান ভাইয়ার সম্পর্কে এটা বলবে জানা ছিল না। নিজেকে সামলিয়ে বললাম, অত কিছু জানতে চাই না, আমার বোঝা হয়ে গেছে। আপনি আমাকে বেবি দিতে পারবেন না, আপনার দ্বারা সম্ভব না, আমি অন্য ব্যবস্থা করে নিব। মুখ চেপে ধরলাম, ভুল সময়ে ভুল কিছু বলে ফেলেছি। দ্রুত কাঁথা গায়ের ওপর পাশ হয়ে শুয়ে পড়লাম। রদ্দুর লাস্টের কথাটা ভালো মতো বুঝে উঠতে পারে নাই, তবে এটা ভালো বুঝছে, তার প্রিয়তমা তাকে নিয়ে মজা করেছে। ভালোই। রদ্দুর বাঁকা হাসি দিল, মনে মনে বলল, অনেক অপেক্ষা করেছি, আর না, আজ নিজ থেকে আমার কাছে ধরা দিয়ে ফেলেছিস। সেকেন্ড 10 পর ঘাড়ে স্পর্শ পেলাম। মুহূর্তেই শরীরের সমস্ত লোম শিউরে উঠল। হঠাৎ কানে উষ্ণ ঠোঁটের ছোঁয়া পড়তেই শরীরের ভেতর বিদ্যুৎ খেলে উঠল। রদ্দুর ভাই ফিসফিস করে বলল, তোর তো বেবি লাগবে, আমারও লাগবে। বয়স তো কম হলো না, আর 2-1 বছর পর বুড়ো হয়ে যাব, আমারও বেবি চাই। পুরো শরীর কাঁপছে। রদ্দুর ভাইয়া তার দিকে টান দিতেই আমি হুড়মুড়িয়ে তার দিকে ঘুরে গেলাম। দুজনের নিঃশ্বাসেই দুজনের উপর পড়ছে। কাঁপা কাঁপা ঠোঁটে কিছু বলবো, তার আগেই আমার ঠোঁট দুটো রদ্দুর ভাইয়ের কবলে। দীর্ঘ গভীর ঠোঁটের ছোঁয়া, বড় বড় নিঃশ্বাস নিচ্ছি দুজনেই। হার্টবিট বেড়ে গেছে। রদ্দুর ভাইয়া ঠোঁট রেখে গলায় উড়ুতে তার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়েই যাচ্ছে। পাগল হয়ে যাচ্ছি। না পারতেও রদ্দুর ভাইয়াকে জড়িয়ে ধরলাম। আজ রোদ্দুর আর হুর এক হয়েছে। রোদ্দুরের চোরাবালি এক হয়েছে প্রকৃতির ধারাবাহিক নিয়মে। পবিত্র বন্ধনে আবদ্ধ হলে সর্বদাই নরনারী পূর্ণতার দিকেই পা বাড়ায়।
আর সেই পূর্ণতাই হলো দুটি মন এক হওয়া। কেটে গেল আরো 6 মাস। এর মাঝে একদিন মায়ের আপু বাসায় এসে অনেক হাঙ্গামা করছে, আমাকে কত কথা বলেছে। তার মাও কম কিছু বলে নাই। রদ্দুর ভাইয়া সেদিন অনেক কিছু বলেছে। তারা চলে গেছে। শুনেছি মায়ের আপু নিজের কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছে। ইউনিভার্সিটিতে এসেছি। আমি এত ঝামেলার মধ্যেও পড়ালেখা ছাড়ি নাই। রদ্দুর ভাইয়া পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস। যাই হোক, আমি আর লাবণী ক্লাস শেষে বেরোলাম। গেটের দিকে যাচ্ছি, হঠাৎ সামনে মেঘালয়ের আগমন। মেঘালয়কে দেখেই রাগ উঠে গেল। গা পিত্তি রাগে রিরি করছে। মেঘালয়কে পাশ কাটিয়ে পা বাড়াতেই মেঘালয় আবার সামনে এসে দাঁড়ায়। এই ছেলে, পথ আটকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আজব তো, যেতে দিন। চুপ, আপনার যাওয়ার হলে আপনি যান, আমি ফুলপুরির সাথে কথা বলতে এসেছি। আমি বললাম, আপনার সাথে কোনো কথা নেই, আমি বিবাহিত মেয়ে। আমার হাজবেন্ড দেখলে এটা আমার সংসার জীবনে ক্ষতিকর প্রভাব ফেলবে। আর হ্যাঁ, দূরে থাকুন। আমি এখন হুর না, না আপনার বলা ফুলপুরি। আমি এমপি হামনাদ বিন রদ্দুরের ওয়াইফ, মিসেস রদ্দুর। সামনে থেকে সরেন। মেঘালয় তবুও সামনে থেকে সরছে না। লাবণীকে নিয়ে পাশ কাটিয়ে পা বাড়াতেই মেঘালয় আমার হাত ধরে ফেলল। মুহূর্তেই রাগ উঠে গেল। রাগের আগের হুর আমি আর নেই যে মেঘালয়কে ভয় পাবে। আমি অনেক পাল্টিয়েছি, পরিস্থিতি আমাকে শক্ত বানিয়েছে। সাথে সাথে পেছনে ঘুরে হাত ছাড়িয়ে ঠাস করে পুরো ভার্সিটির সামনে মেঘালয়ের গালে চড় লাগিয়ে দিলাম। চিৎকার করে বললাম, আপনাদের মতো ছেলেদের জন্য আমাদের মতো সহজ সরল মেয়েদের জীবন নরক হয়ে যায়। লজ্জা শরমের একটা লিমিট থাকা দরকার, আপনি সেটাও ক্রস করেছেন। সাহস তো কম নয়, আমার হাত ধরেছেন। আমি বিবাহিত মেয়ে। কতবার বলবো আপনাকে, আপনার জন্য আমার জীবন ওলট পালট হয়ে গেছে। সামনের থেকে যদি কোনোদিন আমার সামনে এসছেন, আইশ্বর খুন করে ফেলবো। পুরো ভার্সিটির মানুষ জমে গেছে। হন হন করে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। অন্যদিকে মেঘালয় ভাবতেও পারে নাই ফুলের মতো নরম মেয়েটি এতটা তেজি। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই তাকিয়ে আছে। মুহূর্তেই হাতের মুঠো মুঠ করে ধরলো, বিড়বিড় করে বলল, বাসায় এই ঘটনা কাউকেই বললাম না। চলে গেল আরো 1 মাস। ইদানিং রোহান ভাইয়া আর লিজা ভাবির মধ্যে মনোমালিন্য দেখা যাচ্ছে। পরিবারের লোকজনকে বুঝতে দেয় না, তবে আমি বুঝতে পারছি। রদ্দুর ভাইয়ের সাথে যে আলোচনা করব তারও সময় পাচ্ছি না। ইদানিং খুব বেশি বিজি সে। লিজা ভাবির 9 মাস চলছে। ইদানিং দাদি খুব বেশি অসুস্থ থাকে। আমি এক হাতে সব কিছু সামলিয়ে হিমশিম খাচ্ছি। আজ রোহান ভাইয়া বলছে তার মিটিং আছে, তাই একদিনের জন্য সে আউট অফ সিটি যাবে। রদ্দুর ভাইয়া যেন আজ একটু সময় করে অফিসে যায় আর বাবাকে সাহায্য করে, এই কথাই সিদ্ধান্ত হলো। সন্ধ্যা হয়ে গেছে। আমি নিচে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য যাব। লিজা ভাবিকে সিঁড়ির উপর দাঁড়িয়ে মোবাইল ফোনের কথা বলতে দেখছি। খুব হাইপার সে, মুখও গম্ভীর। আমি সিঁড়ির ধাপে আসতেই শুনলাম লিজা ভাবি বলছে, অনেকদিন হয়েছে মুখ্যম সুযোগ পেয়েছি, ওর লাশ দেখতে চাই। আমি চমকে উঠলাম। বললাম, লাশ? কিসের লাশ? লিজা ভাবি চমকে উঠল। পেছনের দিকে তাকিয়ে আমাকে দেখে সরতেই সিঁড়ির ধাপে পা পিছলে পড়ে গেল। ভরা পেট নিয়ে সিঁড়ি থেকে পড়তেই চিৎকার করে উঠল, রক্ত। আমি লিজা ভাবিকে বলে চিৎকার দিয়ে নিচে এলাম। বাড়িতে কোনো পুরুষ নেই, আমি কি করব? আমার চিৎকারে মা চাচি দৌড়ে এলো। উনি লিজা ভাবির এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। আমি কি করব বুঝতে পারছি না। এর মধ্যেই রাজু ভাইয়া এলো। রাজু ভাইয়াকে দেখে আমি ভরসা পেলাম। রাজু ভাইয়া দ্রুত এগিয়ে এসে লিজা ভাবিকে পাজা কোলা করে তুলে নিল। হাসপাতালে চিন্তায় আছি। রাজু ভাইয়ার মা বাড়িতে এসছে দাদির খেয়ালের জন্য। অপারেশন থিয়েটারে লিজা ভাবি, আমি, রদ্দুর, রোহান ভাইয়া আর বাবা। এদের নম্বরে বারবার কল দিচ্ছি, লাগাতার দিয়েই যাচ্ছি, কেউই রিসিভ করলো না। রাজু ভাইয়ার রক্তের জন্য এদিক সেদিক দৌড়চ্ছে। আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। 1 ঘন্টা ধরে থিয়েটারে রাজু ভাইয়া রক্ত জোগাড় করেছে। 10 মিনিট পর বাচ্চার চিৎকারের আওয়াজ। একটা নার্স একটা ফুটফুটে বাচ্চা নিয়ে বের হলো। আমি এগিয়ে গেলাম, আমার কোলে দিল। বলল, মা আর বাচ্চা দুজনেই ঠিক আছে, কন্যা সন্তান হয়েছে। ইস, কি সুন্দর, আমার ভালো লাগছে। মাও দেখছে, রাজু ভাইয়াও। হঠাৎ করে রাজু ভাইয়ের ফোনে কল এলো। রিসিভ করতেই রাজু ভাইয়ার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। রাজু ভাই আমার পেছনে তাকিয়ে আছে, যেন এমন কিছু দেখছে যা অবিশ্বাস্য। আমি বাচ্চাকে কোলে নিয়ে পেছনে ঘুরতেই দেখি রদ্দুর ভাইয়ার রক্তমাখা অবস্থায়। ভয়ে একটা ঢোক গেলাম। নার্স, ডক্টর সবাই দৌড়ে 2টো বেড অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে। চাচি রোহান বলেই
ওখানে জ্ঞান হারিয়ে ফেললো। আমি সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটাকে খুব ভালো করে জড়িয়ে ধরে সামনে এগোলাম রোদ্দুর ভাইয়ের সামনে। রোদ্দুর ভাই আমার দিকে তাকিয়ে ধপ করে নিচে বসে পড়লো। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে শূন্য হয়ে দাঁড়িয়ে আছি। চাচা আর রোহান ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি একবার কোলে থাকা বাচ্চাটির দিকে তাকাই, আবার অপারেশন থিয়েটারের দিকে, আবার রোদ্দুর ভাইয়ের দিকে, আবার লিজা ভাবির রুমের দিকে। আমি যে শূন্যে হারিয়ে গেছি, শূন্যে। এর মধ্যেই ডক্টর হন্তদন্ত হয়ে বের হয়ে এসে বলল, রোগীদের গার্জিয়ান কে? রাজু ভাই এগিয়ে এলো, বলল, আমি। কি হয়েছে বলুন। আমি দুঃখিত, একজনের শর্ট ডেট আর একজনের ভেতরে স্বয়ং ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারন্যাশনাল বিল্ডিং হচ্ছে, আমরা কিছু করতে পারবো না। রোগীর হাতে বেশি সময় নেই, গিয়ে কথা বলুন। কথাটা শুনতেই হাত পা অবশ হয়ে আসতেছে। মনে হচ্ছে বেবিটা পড়ে যাবে হাত থেকে, সত্যিই পড়ে যাবে। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। রোহান ভাইয়া মাস্ক দেয়া অবস্থায় শুয়ে আছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আমি অস্পষ্ট কণ্ঠে বললাম, রোহান ভাইয়া। সাথে সাথে কোলে থাকা বাচ্চাটি চিৎকার করে কান্না শুরু করলো। বাচ্চাটির চিৎকারে রোহান ভাইয়া চোখ মেলে তাকালো, আমাকে হাতের ইশারায় ডাক দিল। আমি এগিয়ে গেলাম, কিন্তু শরীর কাঁপছে। চেয়ারে বসে বাচ্চাটা রোহান ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে বললাম, তোমার মেয়ে। রোহান ভাইয়া বাচ্চাটিকে জড়িয়ে ধরলো, মাস্কটা খুলে কপালে একটা পরশ দিল। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ভালো থাকিস মা। আমি তোকে অনাথ করে চলে যাচ্ছি। আমি যাচ্ছি না, তোর মা আমাকে থাকতে দিল না। বাচ্চাটি পুনরায় আমার দিকে এগিয়ে দিয়ে বলল, হুর, আমাকে একটা কথা দিবি? আমার শেষ অস্তিত্বটা কে তুই আর রোদ্দুর তোদের নামে বড় করবি। ওর মা একটা খুনি, আমার আর বাবার। আমার একটা ডায়েরি আছে, ওটাই আমি প্রমাণ রেখেছি। ওটা আমার কাবার্ডে আছে। ভুল হয়ে গেছে, সেই ভুলের ভয়ঙ্কর মাসুল দিতে হচ্ছে। কথা দে আমাকে। আমি ডুকরে কেঁদে উঠলাম। রোহান ভাইয়া আমাকে এগুলো বলছে কেন? তোমার কিচ্ছু হবে না রোহান ভাইয়া, কিচ্ছু না। আমি তুই কথা দে হুর, আমার শেষ অস্তিত্বটা তোর হাতে। তোর পরিচয় বড় করবি। আমি বললাম, তোমাকে কথা দিচ্ছি রোহান ভাইয়া। সাথে সাথে রোহান ভাইয়া মুচকি হাসলো, বলল, আমি বাঁচতে চাই রে হুর, আমার মেয়েটা। নিজেকে আর শক্ত রাখতে পারলাম না, চিৎকার করে কেঁদে উঠলাম। বললাম, ও রোহান ভাইয়া, তুমি কথা বলছো না কেন? রোহান ভাইয়া ওঠো, কথা বলো, তোমার বাবুটাকে দেখো। রোহান ভাইয়া আপনি আপনি কোথায়? রোহান ভাইয়া কথা বলছে না কেন? রাজু ভাইয়া আমাকে এসে ধরলো। বাচ্চাটা আবার আমার কোলে দিয়ে বলল, তুই ভেঙে পড়িস না, বাচ্চাটাকে দেখ। আমি যেন নিস্তেজ হয়ে পড়েছি। হেঁটে হেঁটে রোদ্দুর ভাইয়ের সামনে এসে বসে পড়লাম। বাচ্চাটিকে রোদ্দুর ভাইয়ের কোলে তুলে দিলাম। রোদ্দুর ভাইয়ের চমকে আমার দিকে তাকালো। বললাম, রোহান ভাইয়ের শেষ চিহ্ন। চৌধুরী বাড়ির পরিস্থিতি খুব ভয়ানক। দাদির অবস্থা খুব খারাপ। বাবা আর রোহান ভাইয়ার মৃত্যুতে মা আর দাদির অবস্থা করুন। একদিন হয়ে গেল। বাচ্চাটা লিজা ভাবির কাছে। লিজা ভাবি চুপচাপ। রোদ্দুর ভাইয়া নিজেকে রুমবন্দি করে রেখেছে। কি করব, কিভাবে সামাল দিব ভাবতে পারছি না। হঠাৎ বাচ্চাটার চিৎকার শুনে আমি দৌড়ে লিজা ভাবির রুমে গেলাম। দরজার সামনে আসতেই লিজা ভাবি কাউকে বলছে, এটা ভালো করো নাই, উল্টো হয়ে গেছে। এই বাচ্চা নিয়ে আমি এখন সমস্যায় আছি। আমি দ্রুত রুমে ঢুকে গেলাম। লিজা ভাবি কাউকে রুমে ঢোকার শব্দে চমকে উঠে আমার দিকে তাকালো, একটু থমকে গেছে। আমি দৌড়ে বাচ্চাটা কোলে তুলে নিলাম। রোহান ভাইয়ার সেদিনের কথা মনে পড়লো। লিজা ভাবি খুন করেছে তার বলা ডায়েরি। দ্রুত কাবার্ডের কাছে গেলাম। কাবার্ড খুলে দেখি ডায়েরিটার সাথে নিয়ে ঘরের বাইরে বাড়াতেই লিজা ভাই বলল, আমার রুমে আমার অনুমতি না নিয়ে ঢুকেছো, তার উপর তুমি এই ডায়েরিতে হাত নিয়েছো কোন সাহসে? এটা রোহনের ডায়েরি না? তুমি জানলে কি করে এটা ওখানে আছে? আর বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছ? তার দিকে না ঘুরেই বললাম, মাফিয়া এসবি রুদ্র এর কাছে। দ্রুত আমার রুমে এসেই দরজা বন্ধ করে দিলাম। অন্যদিকে লিজা ভয় পেয়ে গেছে। দ্রুত হুড়ের পেছনে ছুটলো, কিন্তু দরজার সামনে এসেই দেখলো দরজা বন্ধ। লিজা ভাবি চিৎকার করতে লাগলো। তার চিৎকারে বাড়ির সব মানুষ এক হয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি তো ভেবেই নিয়েছি আমি কি করব। যেহেতু আমার এই রুম আর রোদ্দুর ভাইয়ের রুম দুটোতে একটা সিক্রেট দরজা আছে, তাই আমি আমার রুম থেকে রোদ্দুর ভাইয়ের রুমে প্রবেশ করলাম। রোদ্দুর ভাইয়া হাঁটু মুড়ে মাথা ভাঁজ করে বসে আছে খাট ঘেঁষে। আমার প্রবেশ করার শব্দে এবং বাইরে চিল্লা চিল্লিতে রোদ্দুর ভাইয়া আমার দিকে মাথা তুলে তাকালো। রোদ্দুর ভাইয়ের দিকে তাকিয়ে আছি। একদিনে নিজের অবস্থা করুণ করে ফেলেছে। রোদ্দুর ভাইয়ের দিকে তাকালেই আমার বুক ফেটে কান্না করতে ইচ্ছে করছে।
একদিনে বাবা ভাইকে হারিয়ে ভেঙে পড়েছে। আমার সেদিনটার কথা মনে পড়ে যাচ্ছে। আমারও তো বাবা মাকে আমি হারিয়েছিলাম। হঠাৎ রদ্দুর ভাইয়ের কথায় ধ্যান ভাঙলো। তুই আবারও বাচ্চাটাকে কোলে নিয়ে এদিক সেদিক ঘুরছিস। যেখানে ঘুরছিস সেখানে যা প্লিজ। এখন আমাকে একা থাকতে দে। আবার রুম থেকে যা। আমি হিসাব মিলাতে পারছি না, একা থাকতে দে হুর। আমি রদ্দুর ভাইয়ার দিকে এগিয়ে এলাম, তার সামনে হাঁটু গেড়ে বসলাম। বাচ্চাটাকে একটু জোরপূর্বকই তার কোলে তুলে দিলাম, হাতে থাকা রোহান ভাইয়ের ডায়েরিটাও। রদ্দুর ভাইয়া থমকে গেল, বাচ্চাটির দিকে তাকিয়ে আছে, দুই চোখে অশ্রু। এক হাতে বাবুকে বুকে বাহুতে আদরে জড়িয়ে ধরে, অপর হাতে রোহান ভাইয়ার ডায়েরিটা এপিট ওপিট করে নাড়িয়ে বলল, এটা তো রোহান ভাইয়ার ডায়েরি। তুই কোথায় পেলি? আর আমাকে এটা কেন দিচ্ছিস? দেখো আবার মাথা ঠিক নেই, আমি ঠিক নেই, পরে খারাপ কিছু হয়ে যাবে। বাবুকে নিয়ে যা। আমি কান্না করে দিলাম, বললাম তুমি কেন বলতে পারছো না? এই বাবুটাকে মেরে ফেলবে লিজা ভাবি। আমার কথায় রদ্দুর ভাইয়া চমকে আমার দিকে তাকালো। তুমি যা বলার পরে বইলো, তার আগে এই ডায়েরিটা একবার পড়ো প্লিজ। রদ্দুর ভাই আমার অনুরোধটা ফেলতে পারলো না, কিছুক্ষণ তাকিয়ে রইলো আমার দিকে। আমি নিজেকে সামলাতে পারছি না, কান্না ভেতর থেকে বেরিয়ে আসছে। রদ্দুর ভাইয়া বাবুটাকে বিছানায় শুয়ে দিল, ডায়েরিটা খুললো। কিছুটা নিশ্চিন্ত হলাম। চোখের পানি মুছে আমি বাবুর পাশে বসে ড্যাব ড্যাব করে বাবুটাকে দেখছি আর ভাবছি, সবাই আমার রুমের দরজার সামনে চিৎকার করছে, কিন্তু আমি কি বুদ্ধিমান? আমি তো রদ্দুর ভাইয়ের ঘরে, আমি সব কিছু ফাঁস করেই ছাড়বো। মনে কিছুটা প্রশান্তি অনুভব করলাম। রদ্দুর তার ভাইয়ের ডায়েরিটা উল্টালো। জীবন নিয়ে কত কিছুই না লেখা আছে। হঠাৎ থমকে যাওয়ার মতো একটা কথা। হুরের মতোই আমি একটা বউ চাই, সুন্দরী, মায়াবী না হোক, কিছুটা হুরের মতোই হোক। হুর খুব মিষ্টি একটা মেয়ে, হাজারে একটা, না না লাখে একটা। না, হুরের মতো কেউই নেই। আমার ভয়টা বড্ড হুর পাগল, বড্ড বেশি। কিন্তু ওদের মধ্যে ফাটলটা আমার ভালো লাগে না। হুর এইখানে আসে না, রোদ্দুরও যায় না। দূর থেকে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সম্পর্কটাতে, কিন্তু দুজন দুজনকে অনেক ভালোবাসে। আমিও হুরের মতো একটি বউ চাই, যে আমাকে খুব ভালোবাসবে। আমরা বড়রা সিদ্ধান্ত নিলাম আমি বিয়ে করব। তাহলে অবশ্যই হুরকে এই বাড়িতে আসতে হবে। হুর আসবেই। আজ একটা মেয়ে দেখতে গিয়েছিলাম, রোদ্দুর তো অনেকটাই অবাধ্য হয়ে গেছে, যা মন চায় তাই করে। আজ আমার সাথে মেয়েকে দেখতে গেল না। আমার মেয়েটিকে পছন্দ হয় নাই বললে ভুল হবে, ভালোই লেগেছে। মা বাবার নাকি অনেক পছন্দ হয়েছে। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। অনেকদিন পর আবার লিখতে বসলাম। লিজা নামের মেয়েটিকে বিয়ে করেছি। এর মধ্যে কত কিছু হয়ে গেছে। ইদানিং লিজা কেমন যেন পাল্টে গেছে মনে হয়। ওকে আমি ভালো মতো বুঝতে পারি না, একটু অদ্ভুত। ও আমাকে বেশি সময় দেয় না। আলহামদুলিল্লাহ, আমি বাবা হতে যাচ্ছি। এর চেয়ে খুশি আর কি হতে পারে। আমি চাই আমার একটা ফুটফুটা মেয়ে হোক, আর আমি তার নাম রাখবো রুহানি। নামটা অনেক পছন্দ হয়েছে আমার। বহুত দিন পর আবার লিখতে বসলাম। আজ লিজার 3 মাস পূর্ণ হলো। আমি লিজা সম্পর্কে কিছু তথ্য জেনেছি। সেদিন লিজা আমার সহ সবার আগোচরে আমার বাচ্চাটা নষ্ট করতে যাচ্ছিল। আমি ধরে ফেলেছি, কিন্তু লিজা বাহানা দিল সে করতে চায় নাই। আসলেই আমি বেশি ভাবছি। আল্লাহর অসীম রহমত, আমার সন্তান বেঁচে আছে। ইদানিং লিজা আর আমার মধ্যে মনমালিন্য হয়। কেন হয় জানি না, হয়তো প্রেগনেন্সির লক্ষণ। লিজার 8 মাস। আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। লিজা আমার পরিবারের ক্ষতি করতে এসেছিল, এই বাড়ির বউ হয়ে। ও প্রতিশোধ নিতে এসেছে। আমি কি করব ভাবতে পারছি না। ও রোদ্দুরের ক্ষতি করতে এসেছে, এই বিষয়ে আমি কাউকে বলি নাই। লিজা আমার সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে আনুক, তারপর আমি সবাইকে বলবো। ডায়েরিতে আর লেখা নেই। রদ্দুর ভাইয়া পাগলের মতো উল্টাচ্ছে। আবার রদ্দুর ভাইয়াকে জড়িয়ে ধরলাম। হাইপার হচ্ছেন কেন? শান্ত হন। রদ্দুর ভাইয়া আমাকে ধরে কান্না করতে লাগলো। মিনিট 10 কিছু বলি নাই। রদ্দুর ভাইয়া কিছুটা শান্ত হলো। শান্ত হতেই রদ্দুর ভাইয়াকে সব খুলে বললাম।
হাসপাতালের রোহান ভাইয়ার কথা আর লিজা ভাবির কথাও। রোদ্দুর ভাইয়ার চোখ লাল হয়ে গেল। আমি রোদ্দুর ভাইয়াকে শান্ত হতে বলেছি। রোদ্দুর ভাইয়া নিজের মাথার চুলগুলো টানছে। আমার খুব ভয় করছে। আজ মহাপ্রলয় ঘটতে চলেছে। মুহূর্তেই রোদ্দুর ভাইয়া কাকে যেন কল করলো, কিছু বলল, কেটে দিল। আরেক জায়গায় কল দিল, ওখানেও কিছু বলল, কেটে দিল। আবার কল দিল, বলল, দ্রুত আমার বাড়ি ঘেরাও কর ফার্স্ট। রোদ্দুর ভাইয়া আমার দিকে এগিয়ে এলো, কপালে একটা হালকা পরশ দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সঠিক মানুষটা দিয়েছেন। হুর, বাবুকে নিয়ে আয় আমার সাথে। বাবুটাকে দেখলে আমার কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমি তো একদিনে কতগুলো চুমু দিয়েছি বাবুটাকে। রোদ্দুর ভাইয়ের পিছু পিছু হাঁটছি। রোদ্দুর ভাইয়া দরজা খুলে বলল, বাড়িতে এমন চিৎকার চেঁচামেচি কেন? সকলের নজর আমাদের দিকে। লিজা ভাবি দৌড় দিল আমার দিকে। রোদ্দুর ভাইয়া জোরে ধমক দিয়ে বলল, স্টপ, এদিকে আসবেন না, বাবুর কাছে মোটেও না। সবাই ড্রয়িং রুমে আসো, যাও। লিজা ভাবি চিৎকার করে বলল, কি শুরু করেছো তোমরা জামাই বউ? আমি বাবুর মা, বেঁচে আছি। আমার বাবুকে আমাকে দাও, না হয় কাউকে ছাড়বো না। রোদ্দুর ভাইয়া উচ্চ স্বরে হেসে উঠল। লিজা ভাবি থেমে গেল। রোদ্দুর ভাইয়া বলল, বেবি তোমার? সিরিয়াসলি? যাকে 3 মাস থাকাকালীন অ্যাবর্শন করতে গিয়েছিলে? লিজা ভাবি চমকে উঠল। এর মধ্যেই লিজা ভাবির বাবা গর্জে উঠল, বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার জামের ভাই বলে না হয়। তোমার মতো এমপিকে আমি আমার পকেটে। ও ওয়েট, আমার দলেরা, আমি এমপি না, আমি রৌদ্র। আমি মাফিয়া এইচপি রৌদ্র, বুঝলি? নট তোমার কিট। এর মধ্যেই বাবুটা কান্না করে উঠল। আমি রোদ্দুর ভাইয়ের দিকে তাকালাম, বললাম, বাবু কাছে তো কি করব? মা দাদি দুজনেই তো অসুস্থ, ঘুমিয়ে আছে। আমি তো জানি না বাবু কিভাবে। আমার কাছে দাও, ওর খিদে পেয়েছে, দুধ খেতে দেই। এর মধ্যেই গার্ড দৌড়ে উপরে এলো, বলল, স্যার সব নিয়ে এসছি। বাবুকে ফিডারের দুধ খাওয়ানো হলো। ঘুমন্ত অবস্থায় আমার কোলে নিজেকে কেমন মা লাগছে। রোদ্দুর ভাইয়া সহ সবাই সোফায় বসে আছে। এখন মাও এসছে। আমি মাকে সোফায় বসিয়ে বাবুকে কোলে দিলাম। মা বাবুকে দেখে আর চোখের পানি মুছে। রোদ্দুর ভাইয়া গার্ড বলে ইশারা দিতেই গার্ডরা সবাইকে ঘিরে ফেলল। লিজা ভাবি সহ তার পরিবার ভয় পেয়ে গেছে। রোদ্দুর ভাইয়া আয়েশি ভঙ্গিতে সোফায় বসলো। মা শুধু দেখছে। আগেই আমি মাকে বলেছি আর চুপচাপ দেখতে। মা তাই করছে। রাজু, ওদের নিয়ে আয় তো। কথাটা শেষ হতেই রাজু ভাইয়া 2টা ছেলেকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। লিজা ভাবির চোখ বড় বড় হয়ে গেছে। লিজা ভাবির মা বাবাও কেমন অদ্ভুত কারবার করছে। এর মধ্যেই কণা মেয়েটা চিল্লিয়েই বলল, আমার ভাইকে এইভাবে কি মেরেছে ভাইয়া? কণা যেতেই লিজার পরিবার চিৎকার দিয়ে উঠল। হাজার হোক তাদের ছেলে বলে কথা। রোদ্দুরের ইশারায় গার্ডরা তাদের আটকে ফেলল। কণাকেও দূরে সরে রাখলো। রোদ্দুর ভাইয়া বলল, ঘটনা কি খুলে বললে ভালো হবে। এ কি, এই ছেলে তোমাদের ভাই? বিআই সাহেব, আপনি তো বলেছিলেন আপনার শুধু 2টো মেয়ে, কোনো ছেলে নেই। তাহলে মিথ্যে বললেন কেন? মা, হাইপার হইও না, সব জানতে পারবে। আমার লিজা ভাবিকে একটু একটু সন্দেহ হয়েছিল, তবুও রোহান ভাইয়ার কারণে কিছু বলিনি। হাজার হোক আমাদের বংশের বউ, কিন্তু এখন তো সে নিজেই নিজের সোহাগকে মেরে ফেলেছে। খুনি সে, খুনি। এটা বলতেই লিজা ভাবি চিৎকার করে উঠল, বলল, আমি রোহনের বাবাকে মারতে চাইনি, আমি তো তোকে মারতে চেয়েছি, তোকে, মাফিয়া এইচপি রোদ্দুর। রোদ্দুর ভাইয়া হেসে উঠল, বলল, আমাকে মারা এত সোজা? ঘরের শত্রু বিভীষণ, তা শুরু থেকে বলো। সবাই চুপ হয়ে গেল। রোদ্দুর ভাইয়া নিজের মাথায় চুল খামচে ধরে বলল, ঠিক আছে রাজু, এই ছেলেটাকে ইঞ্জেকশন পুশ কর। 24 ঘন্টায় ধুকে ধুকে মরবে, বলতে হবে না। না, আমি বলছি কিছু করবে না। আমরা 3 বোন, 1 ভাই। আমাদের প্রিয় বড় বোন লিসা আজ থেকে 2 বছর আগেই আমার বোন তোমাদের ভার্সিটিতে চান্স পায়। তবে রোদ্দুর ছিল 1 বছরের সিনিয়র। প্রত্যেক মেয়েই রোদ্দুর বলতে পাগল হবে না কেন? রোদ্দুরের স্টাইল, চাল চলন, বেশভূষা বেশ সুন্দর। তবে রোদ্দুর কোনো মেয়ের দিকেই ফিরে তাকাতো না। আমার বোনও সেই মেয়েদের মধ্যে একজন ছিল, তবে কখনো প্রকাশ করে নাই। রোদ্দুরের মামাতো বোন মায়েরার সাথেই রোদ্দুরের যা একটু কথা বলতো।
একদিন মায়েরা ভার্সিটির কমন রুমের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ শুনতে পায় আমার বোন তার বান্ধবীর কথোপকথন। মায়েরার মনে দুষ্ট বুদ্ধি আছে। সে সিনিয়র দেখে আমার বোনকে র্যাগিং করে। আমার বোনকে ভরা ভার্সিটির সামনে প্রপোজ করতে বলে। বোন বাধ্য হয়ে তাই করলো, কিন্তু রোদ্দুর সেদিন আমার বোনকে রিফিউজ করে, যা তা বলে অপমান করেছিল। আমার বোন বাসায় তো ফিরেছিল, তবে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। ওর ডায়েরিতে চারিদিকে তোমার নাম ছিল। সেই প্রতিশোধ নিতেই আমি এরকম করেছি। আমার তো কোনো দিক থেকে কম ছিল না। কেন সেদিন আমার মেয়েকে ফিরিয়ে দিলে? কেন অপমান করলে? তোমার জন্য আমার মেয়ে মারা গেছে, তাই আমরা তোমাদের অনেক ক্ষতি করতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সুযোগ তখন এলো যখন লিজাকে এ বাড়ির বউ করে পাঠাতে পেরেছি। কিন্তু আমি রোহনের কাজকর্মের সরলতায় প্রেমে পড়ে গেছি, ভালোবেসে ফেলি রোহনকে। তবে আমি এই বাচ্চাটা এত তাড়াতাড়ি চাই নাই। ওই দিন আমি প্ল্যান করতে গিয়েছিলাম। আমার ভাই একজন ডাক্তার। আমি শুধু তোমাকেই মারতে চেয়েছিলাম রোদ্দুর, তাই তো প্ল্যান হিসাবে সেদিন ধরা পড়ে যাই। তবে দুদিন আগে আমি মোক্ষম সুযোগ পাই। আমি তো মনে করেছিলাম তুমি থাকবে গাড়িতে, কিন্তু রোহন আর বাবা কি করে এলো? লিজা, এই রোদ্দুর এটা কি? ওই মেয়েটি যাকে হেমন্ত অপমান করেছিল, পরবর্তীতে আমরা খুঁজেছিলাম। এটা কথা আছে না, অল্প জ্ঞান ভয়ঙ্করী। আপনাদের হয়েছে সেই দশা। সেদিন লিজা আমাকে নয়, হেমন্তকে প্রপোজ করেছিল। মায়েরা হেমন্তকে দিতে বলেছিল। হেমন্ত ওকে সবার সামনে থাপ্পড় আর অপমান করেছিল। আর আমি পরবর্তীতে জানার পর হেমন্তের সাথে ঝগড়া করেছি অনেক। হেমন্ত ক্ষমা চাইবে বলেছিল, তবে লিজা মেয়েটিকে আমরা আর পাইনি। আর সেদিন সময়ের আগেই রোহান ভাইয়া অফিসে ফিরেছিল। গাড়িতে সমস্যা হয়েছিল, তাই আমি রোহান ভাইয়া আর বাবাকে আমার গাড়িতে করে পাঠিয়ে দেই। আর অফিসের মিটিংটা আমি জয়েন করি। কিন্তু মাঝ রাস্তায় তুমি যে জঘন্যতম চাল বিছিয়ে রেখেছিলে। চাচিমা কান্নায় ভেঙে পড়ল। আমারও চোখের পানি থামছে না। লিজা ভাবি সহ সবাই কাঁদছে। একটা ভুল কত বড় ভুলে পরিণত করেছে। একজনের জীবনের জন্য অন্যজন সহ রোহান ভাইয়া আর চাচার জীবন দিতে হয়েছে। হঠাৎ বাবুটা কান্না করে উঠল। হয়তো সেও সাক্ষী দিচ্ছে তার মা কত বড় ভুল করেছে। একটা ভুলের জন্য বাবা হারিয়েছে সে। লিজা ভাবে বাবুর কান্না শুনে দৌড় দিল। রদ্দুর ভাইয়া গার্ড দিয়ে আটকে দিল। আমি দ্রুত রান্নাঘর থেকে দুধ আনলাম, ফিডার খাওয়াচ্ছি বাবুটাকে। আল্লাহ দোহাই, বাবুটাকে দাও। আমি বাবুটাকে ছাড়া বাঁচবো না। ও আমার রোহানের শেষ। স্টপ! সবাই থমকে গেল। রদ্দুর ভাইয়া বলল, ভেতরে আসুন আপনারা। বলার সাথে সাথে পুলিশ আর একজন উকিল ভেতরে এলো। লিজা, তুই তো জানিস আমি কে। নিশ্চয়ই পরিবারকে অনেক ভালোবাসিস। আমি চাইলে তোদের পরিবারকে জ্যান্ত পুঁতে ফেলার ক্ষমতা রাখি। নিশ্চয়ই আমার ক্ষমতা সম্পর্কে জানিস। তা উকিল যা বলে তাই কর, না হয় আমার এবার সে রূপ দেখবি। রদ্দুর ভাইয়ের কথায় লিজা সহ সবাই ভয় পেয়ে গেল। উকিল লিজা ভাবির থেকে সিগনেচার নিল, আর এটাতে তাদের পরিবারেও। কি আছে এই পেপারগুলোতে? প্রথমটাতে আপনি নিজ ইচ্ছায় আপনার সন্তানকে মিস্টার রুদ্দুর আর মিসেস রুদ্দুরকে দক্ষ দিয়েছিলেন। আজ থেকে বাবুর উপর আপনার কোনো অধিকার নেই। আর দ্বিতীয়টিতে আপনাদের সাথে তাদের সমস্ত সম্পর্ক শেষ। না, আমার বাবু। পুলিশদের হাতে এভিডেন্সগুলো দিল। লিজা ভাবিকে ছেড়ে দেওয়া হলো। সে তার শাস্তি ঝুঁকে ঝুঁকে পাবে। আর লিজার বাবা ভাই অন্য ছেলেটিকে পুলিশ নিয়ে যাচ্ছে। আজ আমি এমপি রোদ্দুর বলে তোদের এটুকু শাস্তি দিচ্ছি, তবে দুইবার একই ভুল করো না। মাইন্ডেড। লিজা ভাবিকে তার বোন আর মা নিয়ে গেল। কেটে গেল আরো 3 মাস। এর মধ্যেই দাদিও আমাদের ছেড়ে চলে গেছে। বাবা আর রোহান ভাইয়ার যাওয়ার সপ্তাহ পর দাদিও আমাকে ছেড়ে চলে যায়। ফারহান ভাইয়া মাছ দিয়ে এসেছিল, আবার চলে গেছে। লিজা ভাবি রুহানিকে দেখার জন্য অনেক দিনই আসতো, কিন্তু রদ্দুর ভাইয়ের কড়া আদেশ, তাই বাড়িতে দারোয়ানরা ঢুকতেই দেয় না। আমি এক হাতে সব সামলিয়ে হিমশিম খাচ্ছি। মাও অসুস্থ থাকে। রোহান ভাইয়ার বাবুটার নাম দিয়েছি রুহানি। রুহানির বয়সও 3 মাস। রদ্দুর ভাইয়া আমাকে সময় দিতেই পারছে না। সে নিজেকে সামলিয়ে অফিস আর রাজনীতি সব কিছু নিয়েই ব্যস্ত, তবে আমাকেও সময় দিতে চেষ্টা করে। আজ ভার্সিটি যাচ্ছি।
আমি এত ঝামেলার মধ্যে পড়াশোনা ছাড়ি নাই। রোদ্দুর ভাইয়াকে কথা দিয়েছিলাম তো, আজ ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, সেটার জন্যই যাচ্ছি। রুহানিকে সাথে নিয়ে যাচ্ছি। ভার্সিটিতে এসেই লাবণীকে পেলাম। আমার কয়েকজন বন্ধু বান্ধবও জুটেছে, ওরা খুব ভালো। সবাই রুহানিকে পেয়ে কি খুশি, কেউ কাউকে ছাড়ছে না। হঠাৎ একটা বোরখা পরা মহিলা দ্রুত গতিতে এসে বাবুকে লাবণীর হাত থেকে ছিনিয়ে নিল। বাবুকে নিয়েই দৌড় দিল। এটা দেখে আমি ঠিক থাকতে পারছিলাম না। মহিলাটার পেছন পেছন দৌড় দিলাম, চিৎকার করে বললাম, বাবু, আমার বাবু রুহানি। সাথে সাথে আমার বন্ধুরা সহ কিছু ভার্সিটির ছেলেমেয়েরা মহিলাটাকে ঘেরাও করে ফেলল। মহিলা থেকে একটা ছেলে রুহানিকে ছিনিয়ে নিল। রুহানি কান্না করে দিয়েছে, হয়তো ভয় পেয়েছে। আমি দৌড়ে রুহানিকে কোলে নিলাম। মহিলাটির মাস্ক খুলে ফেললো লাবণী। আমি চমকে উঠলাম, আরে এটা তো লিজা ভাবি। নিজের কি দশা করেছে। এক ধ্যানে রুহানি আর আমার দিকে তাকিয়ে আছে। রুহানি আমার কোলে আসতেই কান্না থামিয়ে দিয়েছে, খিলখিল করে হাসছে। হুর, আমি আর পারছি না, আমার বাবুকে দিয়ে দাও। আমি ওকে ছাড়া সত্যিই পারছি না। আমি জানি আমি ভুল করেছি, আমাকে মাফ করা যায় না। রোদ্দুর তো আমাকে আমার বাবুর মুখটাও দেখতে দেয় না। আমি কেন যে লিজা ভাবির কান্না সহ্য করতে পারলাম না। রুহান ভাইয়ার শেষ কথাগুলো মনে পড়ছে। রুহান ভাইয়া বাঁচতে চেয়েছিলেন, এই বাবু নিয়ে কত স্বপ্ন ছিল, কত না রঙিন স্বপ্ন বুনেছিলেন। আমি চিৎকার করে বললাম, প্লিজ থামুন, আপনি একজন খুনি। যে স্ত্রী তার স্বামী শ্বশুর মেরে ফেলতে পারে, সে তার বাবুর ক্ষতি করতে দুবার ভাববে না। আর এটা আপনার বাবু না, এটা আমার বাবু, আমার আর রোদ্দুরের। দ্রুত সেখান থেকে চলে আসলাম, আর ভার্সিটিতে থাকলাম না।